আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা সালমানকে আর সাফওয়ানকে নিয়ে এক জায়গায় যাইতেছি। আপনাদের ভাইয়াও আছে পিছনে। তো আমরা আসছি আমাদের বাড়ি যে সরকারি ঘরগুলো আছে সেই ঘরগুলো পিছন সাইডে। তো আসার পরে দেখি এগুলো ট্র্যাক্টর মেশিন দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কি বলে এটারে হাল চাষ করা যেটা ওইটা আর কি চাষ করে রেখে দিচ্ছে। এগুলোর ভিতরে মনে হয় যে ধান ফালাইবে, সেই জন্য। তো সালমান কোনো সময় এত কাদা কখনোই পারায় না। তো আজকে ওরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ সে দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। সে হাঁটতেছে আর অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে। তো সব কিছু বলতেছে বলতেছে অর্ধেক পথে যে এত পরিমাণে হাসতেছে। ওর কাছে নাকি কাদাগুলো পাড়াইতে অনেক বেশি ভালো লাগে। আসলে কিন্তু এটা অনেক বেশি সত্য কথা বলছে সালমান, যে কাদা আছে, অনেক টাইপের কাদাই হয়। যেটা বাড়ির আশপাশে যে কাদাগুলো হয় ওগুলা কিন্তু পাড়াইতে গেলে গার ভিতরে ঘিন ঘিন করে, কিন্তু এই যে কোলার ভিতরে যে কাদাগুলা এগুলো আসলে কিন্তু অনেক পাড়াইতে একটা আলাদা মজা আছে, একদম আঠালো টাইপের। আর সাথে আবার একটু ঘাস আছে, পিছলা খাইয়া পড়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। তো বেশি ভালো লাগতেছে। তো আপনাদের ভাইয়া গিয়ে প্রায় বাচ্চাদের মতো জুতা পরে আসছে, একদম পাচার খাওয়ার অবস্থায় ছিল। তারপরে সালমান তো অনেক হাসাহাসি করতেছে ওর আব্বুরে নিয়ে। আসলে সত্য কথা বলতে কি আজকে সময়টাই তাদের সাথে আমার শেষ সময়। আগামীকালকে সকালবেলা চলে যাবে তারা ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন। তো এই যে সামনে ঘর বাড়িগুলো দেখতেছেন এটাই সরকারি বাড়ি। আর এটার সামনেই বড় রাস্তা, রাস্তার পরেই আমাদের বাড়ির সাইডে। তো যে উদ্দেশ্যে আমরা যাইতেছি সালমানকে নিয়ে যাচ্ছি আর সাফওয়ানকে নিয়ে। রাত ভরে সাফওয়ান প্রচুর কান্নাকাটি করে, আর সে কী হয়েছে সেটা বুঝতেই পারে না, অনেক বেশি কান্নাকাটি করে, কোনো কিছু খাওয়া দাওয়াই করে না। তো ভাবলাম আমার এক মামি শাশুড়ি আছে, সে বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে ঝাড়ফুঁক দিতে পারে। তো সালমানও যেহেতু শহরে থাকে ওইভাবে করে ও যেটুক ভাত খায়, আপনারা যদি ওইভাবে করে দেখতেন, ওরে যেটুক ভাত দিয়ে আমি প্রতিবেলা 4 ভাগের 2 ভাগ কি 3 ভাগ প্রত্যেক বেলায় ও মানে রাইখা দেয়। এরকমের একটা অবস্থা হয়ে গেছে ওর। তো ওরে আমি বলি যে তুমি কেন ভাত খাও না, এটা সেটা। তো বলে আমার কাছে ভালো লাগে না খাইতে। তো ভাবলাম ছেলেটা যেহেতু যাবে একটু জন্ডিসটা ঝাড়াই দিই, সালমানটা একটু জন্ডিস ঝাড়াবো। আর সাফওয়ান কেন একদমই কোনো কিছু খাইতেছে না, মামির কাছে একটু জিজ্ঞেস করে আসি যে ওর কি সমস্যা আছে বা না আছে। তো মামির ঝাড়ফু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, আর মানুষ অনেক বেশি উপকৃত হয়। দূর দূর দেশ থেকেও মানুষ আসে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। সে মাশাআল্লাহ অনেক একটা সুন্দর একটা চিকিৎসা দেয়। তো আমরা সবসময় সালমান ছোটোবেলা থেকে সেই মামির হাতেই জারফু দিয়ে বড় হয়েছে। আর আমরা তো মা বাবা হিসেবে সবসময় দিই, তারপরও দেখা যায় কিছু কিছু সময় মামির কাছে যাইতেই হয়, বাধ্যতামূলক যাইতেই হয়। তো আজকে যে কিছু পাতা নিয়ে যাইতেছি আর শুধুমাত্র এই পাতা দিয়ে ঝাইরা দিব, তাতেই দেখা যায় আলহামদুলিল্লাহ সবাই অনেক সুস্থতা বুঝে। তো সাফওয়ান একদমই যাইতে চাইতেছে না ওর আব্বুরে ছাড়া, ওর আব্বুরে ডাকে বারবার আসো, কিন্তু যেহেতু হ্যাঁ কোনো বাড়ির ভিতরে কাজ নেই এই জন্য আমি চাইতেছি না নিব। তো ওই বাড়ি থেকে চলে আসছি, বাচ্চা দুটারে ঝাড়াইয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো মামি বলতেছে যে সাফওয়ানের জন্য একটু তৈল আর একটু যে কাইতন যেটারে বলে ওগুলো নিয়ে যেতে, ওগুলো পুরা দিয়া সাথে পাড়া ভেঙে দিয়ে রাখলে নাকি আর বেশি কান্নাকাটি করবে না, এটা বলে দিছে। তো যাই হোক দেখি আবার পরবর্তীতে একসময় যাবো অনেক। তো ওদিক থেকে ঘুরে ঘুরে আসলাম, এখন একটু রাতের জন্য রান্না বান্না করতেছি, যদিও খাবার আছে, তারপর আমার মন মানতেছে না, যেহেতু সকাল সকাল চলে যাবে, সকালবেলা খাওয়া দাওয়া কেউই করবে না, বাবাও করবে না, ছেলেও করবে না। তো ভাবলাম রাতে একটা সময় আছে, সময়টা হাসি ঠাট্টা আনন্দ সব কিছুই একটা লাস্ট সময়, আর খাওয়া দাওয়ার একটা লাস্ট সময়। তো যেহেতু যাই না, আমি কিছু পাতা উঠে রাখছিলাম, আদা থানতনি পাতা, সেই পাতাটা দিয়ে এখানে খেসারি ডাল আমি ভিজাই রাখছিলাম, এই খেসারি ডালটা দিয়ে বাইটে বড়া বানাই দিই। আর সালমান এই বড়া কিন্তু অনেক বেশি পছন্দ করে, যদি সস থাকে তাইলে, কিন্তু সস না থাকলে সে খায় না। তো আমাদের বটতলা বাজারে সস পাওয়া যায় না, যখন আপনাদের ভাইয়া বরিশাল আসা যাওয়া করে কিন্তু এই খুঁটিনাটি জিনিসের কথা একদমই মনে থাকে না। আর এই কই মাছটা আপনাদের ভাইয়া বাজার আনছিল বরিশাল থেকে, তখন আনছিল, একদিন রান্না করছিলাম, তখন শুধুমাত্র 2 পিস মাছ খাইছিল, আর সে নাকি সেই মাছটা খেয়ে অনেক বেশি মজা পাইছে। তো ভাবলাম এই মাছটা আজকে রান্না করি, সে খায়া যাক। আর এখানে যেটুক ছিল আমি পুরাটুক মাছ নিয়ে নিছি আর অনেক সুন্দরভাবে ধুয়ে নিছি। আর যখন আমি ফ্রিজে রাখছিলাম তখনই একদম কি বলে যে হাড়া দেওয়া, হ্যাঁ একদম কমপ্লিট সেইভাবে করে আমি রাখছিলাম।
যে যে কোনো সময় হুট করে রান্না করলে তখন যেন আর বেশি ধুইতে না হয়, সেই জন্য ওই সময়টাই আমি একটু কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তারপর যেহেতু সময় আছে, ভাত এখন পর্যন্ত বলকই আসে না, সেই জন্য আর একটু সময় নিয়ে ধুইতেছি। আর ডালটাও ধুইতে হবে ভালো করে। আর হচ্ছে মাছটা হলুদ মরিচ লবণ লাগাই যদি রাইখা দিই, কিছুক্ষণ পরে ভাজলে অনেক বেশি ভালো হয় ভাজাটা। সাফওয়ান হচ্ছে বসে বসে সে কি খাইতেছে জানেন, আজব জিনিস খাইতেছে। সে হচ্ছে বাদাম খায়, তারপরে ওর কাকি হচ্ছে পিঠা বানাইছিল, সেই পিঠা দিয়ে গেছিলো, সেই পিঠা খাইতেছিল। তারপরে আর কি খাইলো, ও লেবু কাইটা রাখছিলাম আমি, সেই লেবু নিতেছে কান্নাকাটি করা, তারপর সেই লেবু দিলাম এক টুকরা, ওগুলা বসে বসে চেয়ারে খাইতেছিল। আর মাছটা ধোয়া হয়ে গেছে, এখানে আমি হলুদ মরিচ লবণ আর একটু আদা রসুন বাটা এগুলা দিয়ে সুন্দর করে মাখাই রেখে দিলাম। আর মাছগুলো আমি সুন্দর করে কাইচে কাইচে দিছি, মাঝখান দিয়ে কাইটা দিচ্ছি যাতে করে ভাজাটা সুন্দর হয় আর এটার ভিতরে মশলাটা তুল জিনিসটা ঢুকতে পারে। যেহেতু এটা হচ্ছে চাষের মাছ, এটা কোনো সময় দেশি কই মাছ হবে না, কারণ দেশি কই মাছ এত বড় খুব কম হয়। আর যেই দোকান থেকে আপনাদের ভাইয়া আনছে সেই দোকানে সব এরকম বড় বড় ছিল, আর সেই বড়গুলোর ভিতর থেকে এই ছোটোগুলো সে বাইসা বাইসা নিয়ে আসছে। যেহেতু এত মাছের ভিতরে কোনো সময় এটা দেশি কই মাছ হবে না, কিন্তু ভাইয়ারা গ্যারান্টি দেয় এটা দেশি কই মাছ। তারা তো শুধুমাত্র বলে, এটা হচ্ছে তাদের একটা ইয়া। তো আমি হচ্ছে ডালগুলো ভিজায় রাখছিলাম আমি বাটিটার ভিতরে করে, কিন্তু এগুলো ফুলা যে এত বেশি হবে সেটা বুঝতে পারিনি। আর হচ্ছে গিয়ে এমনি তো আমি যখন ঢালছিলাম তখন অনেকগুলো ডালই হয়েছিল, তো উপরে দিয়ে ছাইকে উঠাইলাম, ভিতরে মানে ডালের নিচে প্রচুর কাদা ছিল। আর এই কাদাগুলো সুন্দরভাবে আমি 3-4 বার করে ওলট পালট করে এইটা থেকে ওইটাই উঠাই, ওইটার থেকে ওইটাই উঠাই, পানির সাথে ভাসায় উঠাই, যাতে করে অল্প জিনিস থাকা অবস্থায়, যেমন অল্প 2টা-1টা ইটের কণা বা পাথরের কণা টণা যদি থাকে, ওইতে পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা যাতে না হয়। এই জন্য আমি বারবার করে চেক করে তারপর উঠাইছি, যাতে পাথরের কণা টণা আর না থাকে। তো আপনাদের ভাইয়ারও ঢাকার চাকরি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সালমানেরও মাদ্রাসা আরও 2-3 দিন আগেই খুলে ফেলছে অলরেডি, কিন্তু আপনাদের ভাইয়ার কারণে সে যাইতে পারে না। তবে যদি আপনাদের কারো জানার আগ্রহ বা ইচ্ছা থাকে যে কোথায় কাজ ঠিক করছে, কী কাজ ঠিক করছে বা কত টাকা বেতনের কাজ ঠিক করছে, তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে আমি একবারেই কোনো কিছুই বললাম না, তবে চাকরিটা তার ঠিক হয়েছে মোটামুটি, এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। আর যদি শোনেন তাহলে আপনারা অনেক বেশি খুশি হবেন। তবে আমরা আরেকটু বেশি খুশি হইতাম যদি আমার দেশ গ্রামের ভিতরেই একটা কাজের ব্যবস্থা করতে পারতাম, তাহলে আরও বেশি খুশি হইতাম। কিন্তু ওইভাবে করে দেশ গ্রামে একদমই কাজ মিলানো অসম্ভব। আর যেহেতু এখন বর্ষার সিজন, যারা দেশ গ্রামে থাকে তাদেরই অনেক কষ্ট হয়ে যায় কি। আর এখানে আমি আবার এই যে পাতাটা সুন্দরভাবে দুপুরে ধুয়ে রাইখা দিচ্ছিলাম, আর এখন সুন্দর করে কুচায় রাখতেছি। ডালটা একটু পাটায় আমি বাইটা নেব। সালমান হচ্ছে ক্যামেরা ধরছে, এই টাইমটা আপনাদের ভাইয়া বাসা ছিল না, আমরা ওই বাড়ি থেকে আসছি, এখন পর্যন্ত আপনাদের ভাইয়া জানেই না। আর সে ওয়েট করতেছে আমাদের জন্য বটতলা বাজারে। তো অনেকবার ফোনে ট্রাই করে আমাদের ফোন দিতেছে যে আমরা বাসায় আসছি কিনা, কিন্তু একদমই কল ঢুকতেই যাচ্ছে না, মানে সিমে কলই আসে না। তো বারবার ট্রাই করার পরে কেবলমাত্র ফোন আসছে যে তোমরা কি বাসায় আসছো, আমি বটতলা বাজারে বসে রয়েছি। তা আমি বললাম না, আমরা এখন পর্যন্ত আসি নাই, আরও 1 ঘন্টা লেট হবে, কয় আয়সা ফোন দিও। তো সে বুঝতে পারছে যে আমি হাইসে কথা বলছি, তাই জন্য তারপরে আসছে। আসার পরে দেখতেছে আমরা এভাবে কাজকাম করতেছি, একটা করে মা ছেলে সব গুছাইতে আসি। আর ছেলের সাথে অনেক গল্প করলাম, অনেক বেশি আড্ডা দিলাম। আজকে না বলা অনেক কথা বলছে আমার ছেলে, অনেক বেশি ভালো লাগছে ওর কথাগুলো শুই না। ও কি খায়, ও কি পড়ে, ও কার সাথে মিশে, কে ওর সাথে দুষ্টামি করে, কোন হুজুরে কি বলে, ওর কোন জিনিসটা চুরি হয়ে যায়, সেগুলো একলা বলতেছে, আমি শুনতেছি আর একাই শুধু হাসতেছে। হ্যাঁ, অনেক বেশি ভালো লাগে ওর কথাগুলো শুনতে এভাবে। আর আসার পরে এভাবে কখনোই শোনা হয় না, কারণ প্রচুর মানুষ ছিল, কাজে সময়টা গেছে। এর আগেও বলছিলাম যে ওরে কোনো কিছু ভালোভাবে তৈরি করে খাওয়াইতে পারেনি, আর ওর সাথে মন খুলে ভালো করে 5টা কথা বলতে পারেনি। আজকে সময়টা ওর হাতে ফোনও ছিল না, ওর আব্বু বাসায় ছিল না, অনেক সময় দিছে আজকে আমারে। যেমন আমার সাথে ওই বাড়িতে গেছে, অনেক কথা বলছে, আবার যখন আসছে তখন অনেক কথা বলছে। একা 2 মাস ছেলে ঘরের ভিতরে ছিল, আমার শাশুড়ি মা ঘরে ছিল না।
তো ভাতটা হয়ে গেছে আমার, এখন আমি আস্তে আস্তে করে বড়া কয়টা ভাইজা দিই। আপনাদের ভাইয়া বাসা চলে আসছে, আর বড়াগুলো ভাজা হয়ে গেলে মাছটা ভাইজা ভুনা করব। এই আছে কাজবাজ, ঘর একটু টুকিটাকি গোছগাছ করার ব্যাপার, এর থেকে আর বেশি কোনো কাজ নেই। তো এতদিন সবার সাথে সময়টা অনেক ভালো গেছিলো, হঠাৎ করে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো ছেলেটা কাছে ছিল দেখা হয়তো এই টাইমটা একটু ভালো লাগতেছে। যখন ও অন্য কোথাও যায় বা আমার থেকে চোখের আড়াল হয়, তখন অনেক বেশি খারাপ লাগে যে আমি সবার মতো একা হয়ে গেছি। আসলে আমার ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক মেধাবী ছিল, আর এখন পর্যন্ত মাশাআল্লাহ অনেক মেধাবী আছে। জানি না ওর সামনের দিনগুলো কিভাবে কি নেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন। দোয়া করবেন আপনারা বেশি বেশি করে ওর জন্য, যেন শুরুটা যেমন ভালো ওর কাটতেছে, শেষটা যেন আল্লাহ ওর ভালো কাটে। আসলে ওর কথা যখনই চিন্তা করি তখনই দু চোখ দিয়ে মানে কোনো কারণ ছাড়াই পানি চলে আসে, কেন সেটা আমি জানি না। আর ওর প্রতি, ও যেমন আমাদের প্রথম বয়সের প্রথম একটা বাচ্চা, ওর প্রতি আলাদা একটা মায়া কাজ করে। সব সময় ওর জন্য খুব, যখনই ভাবি ও চলে গেছে বা ও চলে যাবে বা ও কি খাইতেছে, কি করতেছে কি না করতেছে, যখনই ভাবি তখনই খুব বেশি খারাপ লাগে। কিন্তু আমি বললাম না সত্য কথা, যেটা সামর্থ্য যদি আমাদের থাকতো সবসময় ওর পাশে পাশে থাকতাম। কারণ যে কোনো বাচ্চাদেরই স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক, স্কুলের থেকে বা মাদ্রাসার থেকে যে একটা শিক্ষা আছে, কিন্তু পারিবারিকভাবে মা বাবার থেকে একটা শিক্ষা আছে। কিন্তু সেই শিক্ষাটা আমি ওরা এখন আর দিতে পারতেছি না। ও যখন আমার সামনে থাকে তখন ওরা আমি বারবার করে একটা জিনিস বারবার করে বলি যে তুমি এভাবে চলবা না, ওইভাবে চলবা, ওইভাবে চলবা না, ওইভাবে চলবা। যখন আমি ওর সামনে থাকতাম তাহলে দেখা যায় ওর একটা অন্যায়, ওর একটা ভুল সব কিছু আমার চোখের সামনে পড়তো, ওরা শুধরে নিতে পারতাম। কিন্তু জানি না, ভবিষ্যতের কথা ভাবলে খুব বেশি খারাপ লাগে যে আমাদের এই ভুলের প্রায়শ্চিত্ত নাকি আবার আমার ছেলেরই দিতে হয়। হ্যাঁ, অনেক বড় ভুল করছি ঢাকা থেকে আইসা। আজকে এটার পদে পদে এটার হিসাব আমি নিতেছি যে হ্যাঁ, অনেক বড় ভুল করছিলাম আইসা। কিন্তু এই জিনিসগুলো যদি তখন ভাবতাম বা এরকমের সময়গুলো আসবে, এগুলো যদি আগে কখনো টের পাইতাম তাহলে আর কখনোই আসতাম না। যেমন এক, মানুষের কাছে অবহেলিত হইতেছি, দ্বিতীয়ত বাচ্চাটা দূরে রেখা অনেক কষ্ট পাইতেছি। মানে কি বলবো, আর কোনো কিছু বলার মতো ভাষা নেই। তো যাই হোক, ছেলেটা আলহামদুলিল্লাহ অনেকটা আগাই গেছে। আর বরিশালের থেকে, বরিশাল তো মনে করেন শুধু টাকার খেলা ছিল, আর ঢাকা সেই হিসেবে টাকার পরিমাণটা গেলেও ওর লেখাপড়ার পরিমাণটা ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সব কিছু আগায় যেতে পারে, ও যেন একজন খাঁটি একটা মুসলমান বান্দা হিসেবে বড় হইতে পারে। ওর যেন সবসময় ইমান জিনিসটা যেন আল্লাহ ওর প্রতি দেয়। যে কোনো কারণে ইমানটা যদি ছুটে যায় তাহলে আর আমাদের কোনো কিছুই থাকে না। আমরা যেভাবে যত পাপই করছি, ছেলেটা যেন অন্তত পক্ষে পাপ থেকে দূরে থাকে, এই দোয়া করবেন। আর সবসময় যেন আল্লাহ ওরে হেদায়েত দেয়। আচ্ছা, আমার এতটুকু ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি কিছু করে থাকি, অবশ্যই ছোট মেয়ে হিসেবে, বোন হিসেবে সবাই ক্ষমা করে দিবেন। আর হচ্ছে গিয়ে কমেন্ট করে অবশ্যই সবাই জানাবেন যে আপনার এই ভুলটা হয়েছে, অবশ্যই নিজে শুধরে নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এখানে প্রায় রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর বাকিটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এখন রাত প্রায় 10:30 11টার মতো বাজে। সালমানের চোখে প্রচুর ঘুম চলে আসছে, সে ঘুমানোর চেষ্টা করতেছে। বললাম যে তুমি একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুমাও, তো সে খাবেই না, বলতেছে। ওর জন্য 3 পিস মাছ রাখছিলাম, ভাজা মাছ, তারপর ডাইলের বড়া দিলাম, ডিম ভুনা দিলাম, এটা সেটা কত কিছু দিতেছি, সে কোনোটাই খাইতে চাইতেছে না। বলতেছে আম্মু আমি খাম না, আমার পেট ভরা। আসলে পেটটা আজকে ওর ভরা, কারণ ওর ছোটো কাকি পিঠা বানাইছিল, সেই পিঠার থেকে ওরে কয়েক পিস পিঠা দিয়ে গেছিলো, বড়া পিঠা, সেগুলো খাইছে। অবশ্য আমি দেখি নাই কয়টা দিছে বা ও কয়টা খাইছে, সেটাও আমি দেখি নাই। তো সেখান থেকে এখন আর খাইতে চাইতে আসে না। তো ভালো থাকবেন সবাই। এই হচ্ছে স্বামী আর সন্তানের সাথে এবারের মতো শেষ খাবার।